আসসালামু আলাইকুম ক্লাস 9 এর ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। অনেক বাসি ঈদ মোবারক। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো বলো? ঈদের পরে কি প্রথম প্রথম ক্লাস নাকি আজকে ঈদের পরে তোমাদের? তোমাদের যেমন প্রথম ক্লাস, আমারও প্রথম ক্লাস ঈদের পরে। হ্যাঁ, সো এতদিন ছুটিতে কাটায় থাকতে থাকতে হচ্ছে কি গায়ে চর্বি জমে গেছে নাকি? এই অধ্যায় তো সিলেবাসে নেই। আরে অশিক্ষিত, তুই তো এখন ক্লাস 9-এ পড়িস, সামনের বছর এসএসসি দিবি। এসএসসি তে সব চ্যাপ্টার আছে। বুঝলাম না, আমি কেমন আছি এইটা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করছে ভাইয়া বউ কেমন আছে। কিরে ভাই, দুষ্টু দুষ্টু ছেলে পেলেলা। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন গেল ঈদ বলো? কি বান্দর বলাবান, কেমন গেল সবার ঈদ? হ্যাঁ, সবাই ভালো আছে, তাই নাই। মেয়েরা একেবারে রাব রাব করে দিব। ফালতু গেছে ঈদ কেন? এইবার যে গরম ভাই, আমি হচ্ছে ঈদে বুঝছো গ্রামে গেছিলাম। গ্রামে গিয়ে মানে আমাদের হচ্ছে আবার নতুন বাড়ি করছে, তো বাড়ির মধ্যে নতুন বাড়ির কারণে হয়তো বা বেশি গরম লাগছিল। এত গরম, আমি মানে 2 দিন ছিলাম, 2 দিনে আমি ঘুমাইতেই পারি নাই, এত মানে আমাদের চাঁদপুরের হাজীগঞ্জে আমার বাড়ি, তো ওইখানে এক্সেস গরম পড়ছিল ঈদের কয়েকদিন। স্যার মেডিকেলে পড়লে নাকি অনেক টাকা, হ্যাঁ অনেক টাকা, খালি টাকা আর টাকা, পেশা এ পেশা। আচ্ছা, কেমন গরম পড়তেছে তোমাদের এলাকায় বলো? আগের পড়াটা একটু মনে করিয়ে দেন। আজকের পড়ার সাথে আসলে আগের পড়াটা কানেক্টেড না, তো আগের পড়াটা তোমরা ওই আগের 2টা ক্লাস দেখে নিও, তাইলে হবে। আচ্ছা, আমরা এক মেসেজ একবার লিখবো, 2বার লিখবো, সর্বোচ্চ 3বার লিখবো, হ্যাঁ এর বেশি না লিখি। না লিখলে দেখবা তুমি আর মেসেজই লিখতে পারতেছো না, সারপ্রাইজ। বৃষ্টি হচ্ছে, আমি তো ভাবছিলাম বৃষ্টি হবে, বাট আমাদের এলাকায় বৃষ্টি হয় নাই খুব একটা, এই জন্য অনেক গরম পড়ছে। গরমে সিদ্ধ হয়ে গিয়েছে অনেক। ডগ কিলিং গরম পড়েছে, ডগ কিলিং গরম। বলো তো ডগ কিলিং গরম মানে কি? বলো, ডগ কিলিং গরম পড়েছে, ডগ কিলিং মানে কি বলো? ওই যে এই তো বুঝে গিয়েছো তোমরা, ভেরি গুড। আমি বলবো না ডগ কিলিং গরম মানে। আচ্ছা আসো, সো আজকে আমাদের হচ্ছে আমরা জীবে পরিবহন, এর আগে 2টা ক্লাস করেছি, আমরা উদ্ভিদে পরিবহনটা পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা প্রাণীতে বিশেষত মানুষে পরিবহনটা পড়বো, ঠিক আছে? তো আমি চিনি তোমাদের তৌহিদ ভাইয়া, আমাকে চিনো, নাম তো শুনাই হোগা। হুম। তো আজকে আমরা অনেক কিছু পড়বো। তো আসো আমরা পড়াশোনা শুরু করি। অনেক গল্প হলো, গল্প স্বল্প গান হলো, এবার একটু পড়াশোনা করি। হ্যাঁ, আমি কমেন্ট অফ করে দিচ্ছি, এরপর আবার কমেন্ট নিবনি। ছোট্ট বন্ধুরা, উই উইল টক লেটার। ওকে, সো আসো। আচ্ছা আসো, তো রক্ত সংবহন বা সংবহন তন্ত্রটা আসলে কি? সংবহন তন্ত্র হচ্ছে, দেখো আমরা পড়েছিলাম যে উদ্ভিদের দেহে কি পানি পরিবহন হয়, খনিজ লবণ পরিবহন হয়, খাদ্য পরিবহন হয়। সো উদ্ভিদের দেহে কি সব আলাদা আলাদা পরিবহন হয়, পানি আর খনিজ লবণ একসাথে পরিবহন হয়, খাদ্য আবার আলাদাভাবে পরিবহন হয়। এখন আমাদের দেহে অক্সিজেন পরিবহন হয়, পানি পরিবহন হয়, খাদ্য পরিবহন হয়, খনিজ লবণ পরিবহন হয়, তারপরে হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন ঔষধ খাই এগুলা বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়। আমাদের দেহে অনেক কিছু আছে পরিবহন হওয়ার মতো। যেহেতু আমাদের দেহে অনেক কিছু একসাথে পরিবাহিত হয়, এই জন্য আমাদের দেহের পরিবহন প্রক্রিয়াটা গাছের থেকে একটু কমপ্লেক্স, ঠিক আছে? সো এই যে পরিবহন, এইটা কি বলে হচ্ছে সংবহন তন্ত্র। এটা কি কি বলে? সংবহন তন্ত্র, ঠিক আছে? সো সংবহন তন্ত্র হচ্ছে আবার 2 প্রকার। সংবহন তন্ত্র হচ্ছে আবার কয় প্রকার? 2 প্রকার। কি কি? সংবহন তন্ত্র হচ্ছে 2 প্রকার।
কি কি বলো? একটা হচ্ছে রক্ত বা রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, আরেকটা হচ্ছে লসিকা তন্ত্র। সো রক্ত সংবহন তন্ত্র নাম শুনেই বুঝতে পারতেছো এটার প্রধান জিনিস কি? এটা প্রধান হচ্ছে রক্ত, সাথে আছে কি রক্তনালী, রক্তনালীর মধ্যে আবার কি আছে? শিরা, ধমনী, কৈশিক জালিকা, এগুলো আমরা পড়বো। আর আছে কে? হৃৎপিণ্ড। আচ্ছা, লসিকা তন্ত্রের মধ্যে আছে আবার দুইটা জিনিস, একটা হচ্ছে লসিকা গ্রন্থি, আরেকটা হচ্ছে লসিকা নালী। সো আমাদের এসএসসির বইয়ে আসলে লসিকা সম্পর্কে কিছু নাই, আমরা লসিকা পড়বো না। লসিকাও কাইন্ডা রক্তের মতোই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। কয়টা জিনিস আছে রক্ত সংবহন তন্ত্রে? তিনটা জিনিস। রক্ত সংবহন তন্ত্রে কি আছে? তিনটা জিনিস আছে। কি কি? এক হচ্ছে রক্তনালী, রক্ত, আর হচ্ছে হৃৎপিণ্ড। সো এই যে রক্তনালী আর হৃৎপিণ্ড, এই তিনটা জিনিস হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রক্ত। রক্ত তো চিনো সবাই, তাই না? সো অনেকে আছে রক্ত দেখলে ভয় পাও, রক্ত দেখলে অজ্ঞান হয়ে যাও। সো প্যারা নেওয়ার কিছু নেই, আজকে আমরা সেই রক্ত পড়বো, ঠিক আছে? আচ্ছা, আসো। সো রক্ত, রক্ত সংবহন তন্ত্র কি জিনিস? রক্ত কি? রক্ত হচ্ছে অস্বচ্ছ, মৃদু ক্ষারীয়। তোমরা হয়তো বা কেমিস্ট্রিতে অম্ল ক্ষার পড়ছো। ক্ষারীয় মানে হচ্ছে রক্তের পিএইচ হচ্ছে বেসিক্যালি 7.4, 7.4। যারা পড়ো নাই সমস্যা নেই, সামনে পড়বা পিএইচ, তখন বুঝতে পারবা যে ক্ষারীয় মানে কি, অম্লীয় মানে কি। রক্ত হচ্ছে অস্বচ্ছ, ক্ষারীয় এবং লবণাক্ত। যারা রক্ত এখনো খাও নাই, রক্ত খেয়ে দেখো, রক্ত একটু লবণাক্ত, ঠিক আছে? সো এই তাহলে রক্ত কি? অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল যোজক কলা। আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছি যে আমাদের দেহে 4 ধরনের কলা আছে। কি? আবরণী কলা, পেশি কলা, স্নায়ু কলা। এর মধ্যে একটা ছিল কি? যোজক কলা। যোজক কলার মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে। এর মধ্যে রক্ত হচ্ছে তরল যোজক কলা। রক্ত হচ্ছে কি ধরনের যোজক কলা? তরল যোজক কলা। লসিকা যে পড়ছি না, লসিকাও সেম। শোনো, যারা ডাক্তার হইতে চাও, সামনে ইচ্ছা আছে ডাক্তার হবা, তোমাদের জন্য রক্ত খুবই ইম্পর্টেন্ট। যারা ডাক্তার হইতে চাও না কিন্তু এসএসসি তে ভালো করতে চাও, তাদের জন্য রক্ত খুবই ইম্পর্টেন্ট। রক্তটা খুবই ইম্পর্টেন্ট, রক্ত খুবই ইজি জিনিস, ঠিক আছে? রক্ত হচ্ছে খুবই ইজি জিনিস। সো রক্ত একটু পড়লেই তোমরা পারবা, এত প্যারা খেও না, কিছু পড়াচ্ছি আমি, হ্যাঁ? সো রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, এই কারণে হচ্ছে রক্তের রং লাল দেখায়। অনেক, যেমন টিকটিকির রক্ত দেখছো হয়তো বা, টিকটিকির রক্ত হয় সাদা। আমাদের রক্ত কিন্তু বেসিক্যালি সাদা হওয়ারই কথা, ঠিক আছে? সবার রক্তই বেসিক্যালি সাদাই হয়, কিন্তু আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক একটা উপাদান থাকে। আমাদের রক্তের মধ্যে কি নামক একটা উপাদান থাকে? হিমোগ্লোবিন নামক একটা উপাদান থাকে। এই কারণে হচ্ছে রক্ত লাল দেখায়। হিমোগ্লোবিন কই থাকে, কেন থাকে, কিভাবে থাকে, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তাহলে রক্ত হচ্ছে কি? রক্ত হচ্ছে একটা অস্বচ্ছ, একটু ক্ষারীয় এবং লবণাক্ত তরল যোজক কলা। কি? তরল যোজক কলা, ঠিক আছে? আচ্ছা, সো রক্তের হচ্ছে বেসিক্যালি দুইটা অংশ। রক্তের হচ্ছে কয়টা উপাদান? বেসিক্যালি দুইটা উপাদান। একটা হচ্ছে এই যে দেখো প্লাজমা, বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে রক্তরস। আর আরেকটা হচ্ছে রক্তকণিকা। রক্তকে আমি যদি দুই ভাগ করি, তাহলে রক্ত দুইটা অংশে বিভক্ত হয়। উপরটা হচ্ছে রক্তরস, যেটা থাকে হচ্ছে 55%, ইংলিশে বলা হচ্ছে প্লাজমা। আর নিচে থাকে হচ্ছে রক্তকণিকা, 45%, ঠিক আছে? তাহলে রক্তের উপাদান কয়টা? দুইটা, একটা হচ্ছে রক্তরস, একটা হচ্ছে রক্ত কণিকা। আমরা আসলে রক্ত বলতে যা বুঝি তা হচ্ছে আসলে রক্তরস।
আমরা আসলে রক্ত বলতে যা বুঝি তা হচ্ছে আসলে রক্ত রস। রস মানে বুঝতেছো তরল পদার্থ। সো রক্ত রসটাই হচ্ছে অ্যাকচুয়ালি রক্তের তরল অংশটা, ঠিক আছে। আর রক্তের মধ্যে বিভিন্ন কণিকা থাকে, ওইগুলাকে বলা হয় হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা আসো, তাহলে আমরা একটা একটা করে পড়ি। ফার্স্টে পড়ি হচ্ছে রক্তরস, ঠিক আছে। রক্তরস বা এটার অপর নাম হচ্ছে প্লাজমা। রক্তরস বা এর অপর নাম হচ্ছে কি প্লাজ। আচ্ছা, তো রক্তরস হচ্ছে রক্তের বর্ণহীন তরল অংশ। এদের কোনো কালার থাকে না বা সাদা হইতে পারে। রক্তের প্রায় 55%। আমাদের দেহে কতটুকু রক্তরস থাকে জানো? 3 লিটার। আমাদের দেহে 3 লিটার রক্তরস থাকে। আমাদের কতটুকু রক্তরস থাকে? 3 লিটার রক্তরস থাকে। সো রক্তরসের আসলে ইম্পর্টেন্স অনেক বেশি। হ্যাঁ, কেন রক্তরস অনেক ইম্পর্টেন্ট? রক্তরস অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা যে খাবার খাই, তোমরা 5 নাম্বার চ্যাপ্টারে পড়ছো, আমরা যে খাবার খাই মনোস্যাকারাইড গুলা মানে কার্বোহাইড্রেট গুলা গ্লুকোজে পরিণত হয়, প্রোটিন গুলা কি অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, লিপিড গুলা কি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, পড়ছি না আমরা? সো এই যে অ্যামাইনো অ্যাসিড বলো, ফ্যাটি অ্যাসিড বলো, গ্লুকোজ বলো, এগুলা সব আমাদের দেহে পরিবাহিত হয় কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। আরো যদি রক্তের মাধ্যমে, আরো যদি এক্সাক্ট বলতে চাই, তাহলে এগুলা কিসের মাধ্যমে পরিবাহিত হয়? রক্তরসের মাধ্যমে। আমরা রক্তের মাধ্যমে যা পরিবহন হয় তার বেশিরভাগই পরিবহন হয় হচ্ছে রক্তরসের মাধ্যমে। রক্তের মাধ্যমে যা পরিবহন হয় তার বেশিরভাগই হয় হচ্ছে কিসের মাধ্যমে? রক্তরসের মাধ্যমে। তাহলে ভাইয়া রক্তরসের মাধ্যমে কি কি পরিবহন হয়? রক্তরসের মাধ্যমে আমি ফার্স্টে বললাম তোমাদেরকে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড পরিবহন হয়। ভাইয়া রক্তরসের মাধ্যমে আর কি পরিবহন হয় তোমরা কি জানো? আমাদের দেহ, এই যে আমাদের দেহ, এই যে ঠিক আছে, এই যে আমাদের দেহ, এই দেহটা কি দ্বারা গঠিত? এই যে আমাদের মাথার চুল, এই যে আমাদের ত্বক, এই যে আমাদের চোখ, এই যে আমাদের ত্বকের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এই যে আমাদের হাতের নখ, এই যে আমাদের পায়ের নখ, এগুলো সব কি দ্বারা গঠিত তোমরা কি জানো? তোমরা অনেকেই হয়তো বা জানো, যারা জানো না আজকে জেনে রাখো। আমাদের দেহের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। আমাদের দেহের সবকিছু কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। এখন প্রোটিন দ্বারা যেহেতু গঠিত, তাহলে কি হইতে হবে? প্রোটিনকে কি সারা দেহে চলাচল করতে হবে। এই প্রোটিন চলাচল করে কিসের মাধ্যমে? রক্তরসের মাধ্যমে। প্রোটিন চলাচল করে কিসের মাধ্যমে? রক্তরসের মাধ্যমে। তাহলে রক্তরসের মাধ্যমে কে চলাচল করে? প্রোটিন চলাচল করে। রক্তরসের মাধ্যমে 4 ধরনের প্রোটিন চলাচল করে, বুঝছো? একটু নামগুলো মনে রাখো। অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথমবিন। ঠিক আছে? সো এই 4টা রক্তরস প্রোটিন খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা একটু পরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা পড়বো, ওইটাও আসলে কিসের মাধ্যমে হয় তখন দেখবে এই যে এদের মাধ্যমেই হয়। ঠিক আছে? সো আমাদের রক্তের মাধ্যমে মানে আমাদের রক্তরসের মাধ্যমে এই 4টা প্রোটিন পরিবাহিত হয়। হ্যাঁ, এগুলোকে সহজে মনে রাখার উপায় আছে, সহজে আমরা মনে রাখতে পারি GPA5 দিয়ে। GPA5, গ্লোবিউলিন, প্রথমবিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। এগুলাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? গ্লোবিউলিন, প্রথমবিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে হচ্ছে প্রথমবিন, এ দিয়ে হচ্ছে অ্যালবুমিন,
5 দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই 4টা রক্তরস, ঠিক আছে, এই 4টা কিসের মাধ্যমে পরিবাহিত হয়? রক্তরসের মাধ্যমে পরিবাহিত হয়। এদেরকে ইংলিশে বলে প্লাজমা প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইন্টারে উঠলে জানতে পারবা। বা এখন একটু জাস্ট যদি আমি বলি তোমাদেরকে, যেমন আমাদের যে রক্তের চাপটা আছে, রক্তচাপ, এইটা নিয়ন্ত্রণ করে হচ্ছে প্লাজমা প্রোটিন। দেখবা বলে না অনেকের রক্তের চাপ অনেক বেশি, অনেকের রক্তের চাপ কম। সো রক্তের চাপ সবসময় ফিক্স রাখে হচ্ছে কে? প্লাজমা প্রোটিন। বুঝতে পারছো? এই কারণে এরা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এরপরে রক্তরসের মাধ্যমে আর কি পরিবহন হয়? খনিজ লবণ পরিবহন হয়, ঠিক আছে। খনিজ লবণ, খনিজ লবণ মানে হচ্ছে যত লবণ আছে আমাদের দেহে, সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, যা আছে সব পরিবাহিত হয় কিসের মাধ্যমে? রক্তরসের মাধ্যমে। তারপরে আছে হরমোন, এটা তোমরা পড়বা 12 নাম্বার চ্যাপ্টারে। এনজাইম, এটা তোমরা আগের চ্যাপ্টারে পড়ে আসছো। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পরিবাহিত হয়, সেটা হচ্ছে অ্যান্টিবডি। এখন তোমরা বলতে পারো যে ব্রো, হোয়াট ইজ অ্যান্টিবডি? অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে আমাদের দেহে যখন কোনো জীবাণু আক্রমণ করে, ওই জীবাণুকে শ্বেত রক্তকণিকা ধ্বংস করে, এটা আমরা একটু পরে পড়বো। শ্বেত রক্তকণিকা সরাসরি জীবাণুকে ধ্বংস করতে পারে না, ঠিক আছে। মনে করো শ্বেত রক্তকণিকা, আমরা একটু পরে পড়বো, ও হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। ও করবে কি? সেনাবাহিনীরে পাঠাবে যে আচ্ছা ঠিক আছে ওইখানে জঙ্গি আসছে, যাও তুমি ওদেরকে ধরে নিয়ে আসো। সো প্রধানমন্ত্রী নিজে কাজ করে না, ও অন্যদের দিয়ে কাজ করায়, ও সৈন্য সামন্তদের দিয়ে কাজ করায়। সো এইরকমই অনেক টাইপের সৈন্য আছে, যেমন বাংলাদেশে বিভিন্ন পুলিশ আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, বিজিবি আছে, তাই না? তেমনি আমাদের দেহেও বিভিন্ন ধরনের কি প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেগুলা শ্বেত রক্তকণিকা ইউজ করে। এর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যান্টিবডি, নট অ্যান্টিবডি, অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি কি কাজ করে? যেমন আমরা কিছুদিন আগে সবাই কি করোনার টিকা নিচ্ছি না? করোনা আবার বাড়ছে কিন্তু, হ্যাঁ, সবাই সেফ থাইকো। তো এইবার তো আর কোনো প্যারা নাই, করোনা হইলেও ক্লাস করতে পারবা অনলাইনে, না হইলেও ক্লাস করতে পারবা, সব অফ করে দিলেও তোমরা অনলাইনে ক্লাস করতে পারবা, তোমাদের জন্য তো চিল না? আচ্ছা, সো করোনার টিকা দিছি, এই টিকাটা আমাদের দেহে গিয়ে কি তৈরি করছে জানো? অ্যান্টিবডি। করোনার টিকাটা আমাদের দেহে গিয়ে কি তৈরি করছে? অ্যান্টিবডি। সো আমাদের দেহে যখন কোনো জীবাণু প্রবেশ করে, ওই জীবাণুগুলাকে ধ্বংস করার কাজ করে কে? অ্যান্টিবডি। কে কাজ করে? অ্যান্টিবডি। আর এই অ্যান্টিবডি রক্তের মাধ্যমে হচ্ছে সারা দেহে ঘুরতে থাকে। সো যদি কোথাও হচ্ছে জীবাণু আক্রমণ করে, তাহলে যাতে সে সাথে সাথে হচ্ছে ওকে ধরে ফেলতে পারে। হিসেব বুঝছি? অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে আমাদের দেহে যে জীবাণু প্রবেশ করে, এর মধ্যে অনেকগুলো জীবাণুকে এরা ধ্বংস করে ফেলে, ঠিক আছে। আমরা যে টিকা নিই, ওই টিকার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়। তারপরে আমরা প্রাকৃতিক ভাবে অ্যান্টিবডি তৈরি হয়, ঔষধ খেলে মাঝে মাঝে অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। সো এই অ্যান্টিবডি গুলা তৈরি হয় এবং হচ্ছে আমাদের কি হয়, তোমার জীবাণু গুলাকে ধ্বংস করে। আর এই অ্যান্টিবডিটা চলাচল করে কিসের মাধ্যমে? রক্তরসের মাধ্যমে। কিভাবে, কিসের মাধ্যমে চলাচল করে? রক্তরসের মাধ্যমে। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে রক্তরস আসলে কত বেশি ইম্পর্টেন্ট। সো এই রক্তরসের মাধ্যমে হচ্ছে মোটামুটি সবাই চলাচল করে। এরপরে কার্বন ডাই অক্সাইডও কিন্তু রক্তরসের মাধ্যমে চলাচল করে, অক্সিজেন করে না। অক্সিজেন হিমোগ্লোবিনের মাধ্যমে করে, ওইটা একটু পরে বলতেছি। বাট কার্বন ডাই অক্সাইডের ও মেইনলি কিসের মাধ্যমে চলাচল করে? রক্তরসের মাধ্যমে। হিসেব বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারছি রক্তরস কেন এত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, রক্তরস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, অন করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি অ্যান্সার দিচ্ছি, বলে ফেলো।
ভাইয়া প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড কি এক জিনিস? অ্যামাইনো অ্যাসিড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে। কার্বন ডাই অক্সাইড কি করে? এই যে আমরা শ্বাস নেই, এরপর আমাদের দেহের ভিতরে কি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এনজাইম কি? এনজাইম 5 নাম্বার চ্যাপ্টারে পড়ার কথা তো। কার্বন ডাই অক্সাইড আমরা যে শ্বাস নেই, ওই শ্বাসের মাধ্যমে হচ্ছে ভিতরে অক্সিজেন গিয়ে কাজ করার পরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি। আচ্ছা, অনেকে বলছো স্যার শুরুর স্লাইডে কি ছিল? যেটা ছিল রক্ত সংবহনতন্ত্রের ধরন, এটা তোমাদের লাগবে না, এটা নট ইম্পর্টেন্ট। এটা তোমাদের নাইও, এটা পড়াইতে গেলে অনেক কিছু মনে। আচ্ছা আচ্ছা, শর্টকাট জিপিএ 5 দিয়ে মনে রাখবা। জি দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, পি দিয়ে হচ্ছে প্রথমবিন, পি এ দিয়ে হচ্ছে অ্যালবুমিন, 5 দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। ঠিক আছে? আচ্ছা, পরে আসো। হিমোগ্লোবিনে কি থাকে? যাচ্ছে, একটু পরে যাচ্ছে। আচ্ছা, এইবার আসো হচ্ছে রক্ত কণিকা। সো আমাদের দেহে রক্তে হচ্ছে 3 ধরনের কণিকা থাকে। এখন একটা কোশ্চেন আমি আজকে তোমাদেরকে বলে দেই, হ্যাঁ? এটা সামনে আরো হয়তোবা অনেক জায়গায় টিচাররা জিজ্ঞেস করবে। সেটা হচ্ছে রক্ত কণিকা কেন এদেরকে বলে? এরা রক্তের মধ্যে থাকে, এদেরকে কেন রক্ত কোষ বলা হয় না? এদেরকে কেন রক্ত কণিকা বলে? এদেরকে কেন রক্ত কোষ বলে না? ইংলিশে সেল বলে, বাট আসলে এরা সেল না, এরা কোষ না, এদেরকে কণিকা বলে বা কর্পাসল বলে, রেড ব্লাড কর্পাসল। তোমাদের সুবিধার্থে হয়তো রেড ব্লাড সেল ইউজ করতে পারে। এদেরকে কেন রক্ত কোষ বলা হয় না? এটা হচ্ছে তোমাদের জন্য আমার কোশ্চেন। এইটার অ্যান্সার আমি আজকে দিব না। আমি আজকে যা পড়াবো পড়ানোর মধ্যে থাকবে এটার অ্যান্সার, কিন্তু আমি এই অ্যান্সারটা নেক্সট ক্লাসে দিব। যে যে পারবে তাদের জন্য হচ্ছে আইসক্রিম, গরম যেহেতু অনেক, তাদের জন্য হচ্ছে আইসক্রিম। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতেছিল স্যার হরমোন, হরমোনের কাজ কি? হরমোন আমরা পড়বো 12তে বা 11তে আছে, সরি 11 নম্বর চ্যাপ্টারে আছে হরমোন নিয়ে পুরো আলাদা টাইপ, কয়েক পেজই আছে, তখন আমরা পড়বো, সমস্যা নেই। আচ্ছা আসো, সো রক্ত কণিকা হচ্ছে 3 ধরনের: লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। 3টার আলাদা আলাদা কাজ, 3টা দেখতেও আলাদা আলাদা। ছবি দেখে বুঝতেছো। আমি তোমাদের জন্য একটা ছবি নিয়েও আসছি, দাঁড়াও। এই দেখো, সো এই যে 3টা ডিফারেন্ট টাইপের রক্ত কণিকা, ঠিক আছে? সো এখানে এটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, তো মোটা করে লিখে ধরো, শ্বেত রক্ত কণিকা। এটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, আর এটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে? সো এই যে দেখো, লোহিত রক্তকণিকা দেখতে হচ্ছে এইরকম, শ্বেত রক্তকণিকা দেখতে হচ্ছে যে অনেকটা গল্ফ বলের মতো লাগে, আর অনুচক্রিকা হচ্ছে দেখলে জীবাণুর মতো দেখা যায়। ঠিক আছে, ছোট জীবাণুর মতো দেখা যায়। আমরা যদি লোহিত রক্তকণিকাটার দিকে একটু ভালো মতো তাকাই, আমরা যদি এর গঠনটা একটু ঠিকমতো দেখতে চাই, আমরা যদি একটু এই যে উপরের থেকে দেখি, ঠিক আছে, তাহলে দেখবো এটাকে কিসের মতো দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা গোল ফুটবলকে তুমি যদি চাপ দাও, চাপ দিলে যদি ফুটবলটা ভিতরের দিকে ঢুকে যায়, চাপ দিলে কি হয়? ফুটবলটা ভিতরের দিকে ঢুকে যায়। লোহিত রক্তকণিকা দেখতে আসলে এইরকমই,
এই ধরনের শেপকে আমরা বায়োলজির ভাষায় বা সায়েন্সের ভাষায় বলি হচ্ছে দ্বি অবতল। এই ধরনের শেপকে আমরা কি বলি, আকৃতিকে আমরা বলি হচ্ছে দ্বি অবতল। অবতল কি, উত্তল কি, এগুলা তোমাদেরকে ফিজিক্স ক্লাসে পড়ানো হবে, এগুলো আমার পড়ানো না। সো অবতল এটাকে বলা হচ্ছে দ্বি অবতল শেপ, এই আকৃতিটার নাম হচ্ছে দ্বি অবতল। সো রক্তকণিকা হচ্ছে তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, আচ্ছা আসো তাহলে আমরা একটা একটা করে শুরু করি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে লোহিত রক্তকণিকা। সো আমি যখন কোন একটা বর্ণ শুরু করব, আমি ফার্স্ট এর প্রধান কাজ বলে দিব। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন। ঠিক আছে, সো আমাদের দেহের প্রত্যেকটা কোষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? অক্সিজেন প্রয়োজন। তোমরা জানো আমাদের দেহে প্রত্যেকটা কোষের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেন না থাকলে কি সে শক্তি উৎপন্ন করতে পারবে না, শক্তি উৎপন্ন করতে না পারলে সে কি বেঁচে থাকতে পারবে না। তো এই যে অক্সিজেন প্রয়োজন, এই অক্সিজেনটা আসে কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। রক্তের কোন অংশের মাধ্যমে? লোহিত রক্তকণিকার মাধ্যমে। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে কি? লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে কি? অক্সিজেন পরিবহন। এটা কোথায় তৈরি হয়? লাল অস্থিমজ্জায় তৈরি হয়। এখন জিজ্ঞেস করতে পারি যে ভাইয়া লাল অস্থিমজ্জা আবার জিনিসটা কি? আমাদের দেহে যেসব বড়, আচ্ছা তোমরা মুরগির রান খাইছো না? সো রান খেয়ে ফেলার পরে হচ্ছে যখন একেবারে ভিতরের দিকে তুমি যদি হাড়টারে ভাঙো, তাহলে ভিতরের দিকে দেখবা কিছু কালো কালো নরম নরম অংশ পাওয়া যায়, যেটা খাইতে অনেক মজা। ঠিক আছে, সো ওই যে মুরগির যে নরম নরম অংশটা, এগুলা হচ্ছে সব বড় বড় হাড়ের মধ্যে। যেমন এই যে আমাদের যে বড় হাড়, এই যে বড় হাড়, এই যে পায়ের বড় হাড় ফিমার, হাতের গুলা হিউমেরাস, ঠিক আছে, রেডিয়াস আলনা, নিচের গুলা, এই যে বড় বড় হাড়ের ভিতরে এইরকম ভিতরে নরম নরম অংশ থাকে, যেগুলাকে বলা হয় হচ্ছে অস্থিমজ্জা। যেগুলাকে কি বলে? অস্থিমজ্জা। এই অস্থিমজ্জা গুলাই হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তৈরি করে। এই অস্থিমজ্জা গুলাই কি করে? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অস্থিমজ্জা অনুচক্রিকা তৈরি করে। ঠিক আছে, এই অস্থিমজ্জা আবার দুই ধরনের। অস্থিমজ্জা আবার কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে লাল অস্থিমজ্জা, যেখান থেকে হচ্ছে লোহিত রক্তকণিকা তৈরি হয়। আরেকটা হচ্ছে শ্বেত অস্থিমজ্জা বা পীত অস্থিমজ্জা। ঠিক আছে, হলুদ, এটা অনেকটা হলুদ আর সাদার মাঝামাঝি। সো ওইখান থেকে হচ্ছে আমার শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে এদের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন বলছি। এদের গড় আয়ু হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকা কয়দিন বাঁচে? 120 দিন বাঁচে। লোহিত রক্তকণিকা তৈরি হয় হচ্ছে লাল অস্থিমজ্জায়। কোথায় তৈরি হয়? লাল অস্থিমজ্জায়। ঠিক আছে, আর লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায় হচ্ছে যকৃত প্লীহাতে। জানো যকৃতের সাথে লোহিত রক্তকণিকার সম্পর্কটা খুব ইন্টারেস্টিং। আমরা যখন মায়ের পেটে থাকি তখন হচ্ছে যকৃৎ লোহিত রক্তকণিকা তৈরি করে। আমরা যখন মায়ের পেটে থাকি তখন যকৃৎ কি করে? লোহিত রক্তকণিকা তৈরি করে। কিন্তু আমরা যখন একটু বড় হয়ে যাই তখন হচ্ছে যকৃৎ আর লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে না। তখন লোহিত রক্তকণিকা তৈরি করে হচ্ছে লাল অস্থিমজ্জা। তখন যকৃৎ কি করে? লোহিত রক্তকণিকাকে হচ্ছে ভাঙা শুরু করে। এটা একটা গান আছে না, ঠুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখেগি, একটা হিন্দি মুভি আছে বুঝছো? সেটা হচ্ছে ওই হিন্দি মুভির মতো, যে টক্সিক এক্স। সো ও আর যকৃৎ আর লোহিত রক্তকণিকা ফার্স্টে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, পরে হচ্ছে ওদের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে যকৃৎ কি করছে? ওর ক্ষতি করা শুরু করছে, টক্সিক এক্স। ঠিক আছে, বুঝতে পারছো তো? তোমরা তো জেনজি জেনারেশন, তোমরা সবই বুঝো। সো লোহিত রক্তকণিকা তৈরি হয় হচ্ছে আমাদের দেহে, তোমাদের দেহে লোহিত রক্তকণিকা তৈরি হয় হচ্ছে লাল অস্থিমজ্জায়, আর ধ্বংস হয় হচ্ছে যকৃৎ আর প্লীহাতে। হ্যাঁ, আচ্ছা। সো লোহিত রক্তকণিকা হচ্ছে 120 দিন বাঁচে। কয়দিন বাঁচে? 120 দিন বাঁচে। তোমরা জানো প্রতি সেকেন্ডে, শোনো, প্রতি সেকেন্ডে আমাদের দেহে 26 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং ধ্বংস হয়। প্রতি সেকেন্ডে
আমাদের দেহে 26 লক্ষ, কত 1 লাখ 2 লাখ না, 26 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং ধ্বংস হয়। 26 লক্ষ তৈরি হয়, 26 লক্ষ ধ্বংস হয়। ওই 26 লক্ষই না, আগের অন্য 26 লক্ষ। ঠিক আছে, প্রতি সেকেন্ডে আমাদের দেহে 26 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং ধ্বংস হয়। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। এখন কথা হচ্ছে, তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছো যে নিউক্লিয়াস হচ্ছে কোষের প্রাণ কেন্দ্র, কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু লোহিত রক্তকণিকাতে কোনো নিউক্লিয়াসই থাকে না। এরপরে লোহিত রক্তকণিকাতে আরো অনেক কিছু থাকে না, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে না। আচ্ছা, সো লোহিত রক্তকণিকায় কেন নিউক্লিয়াস থাকে না, আমি এটার অ্যান্সার দিচ্ছি। লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে কি, অক্সিজেন পরিবহন করা। এখন ধরো একটা গাড়ি, গাড়ির মধ্যে 5 জন বসতে পারে। কয়জন বসতে পারে? 5 জন বসতে পারে, ছোট গাড়ি আর কি। এখন তুমি যদি একজন ড্রাইভার রাখো, তাহলে কি গাড়ির মধ্যে 5 জন বসতে পারবে? না। তখন গাড়ির মধ্যে কয়জন বসতে পারবে? 4 জন, কারণ এক তো ড্রাইভার, আর সামনে একজন, পিছে 3 জন, নর্মালি 4 জন, তাই না? এখন তুমি যদি ওই ড্রাইভারকে বিদায় করে দাও, নিজেই গাড়ি চালাও, তাহলে তুমি সহ কি আরো 4 জন, অর্থাৎ টোটাল কি 5 জন বসতে পারতেছে না? জায়গা কি বেশি হয়ে গেছে না? আগে বসতে পারতো 4 জন, এখন বসতে পারছে কয়জন? 5 জন। সো লোহিত রক্তকণিকার ক্ষেত্রেও ব্যাপারটা সেম। আমি বলছি ওর প্রধান কাজ কি? অক্সিজেন পরিবহন করা। এখন ও যত বেশি অক্সিজেন পরিবহন করতে পারবে, তত ওর জন্য ভালো। সেই জন্য ও কি করলো, নিউক্লিয়াস হচ্ছে ধরো সেই ড্রাইভার, ও হচ্ছে ড্রাইভারকে বিদায় করে দিল যে না, তোরা লাগবে না, তুই বাদ। এখন কি, আগে বসতে পারতো 4 জন, কিন্তু এখন কয়জন বসতে পারবে? 5 জন, তাই না? সো লোহিত রক্তকণিকা বেশি পরিমাণে অক্সিজেন পরিবহনের জন্য, কেন বেশি পরিমাণে অক্সিজেন পরিবহনের জন্য লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। সেটা আমি বলে দিলাম কেন লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না। এইবার আমাকে তোমরা বলবা যে লোহিত রক্তকণিকাতে কেন মাইটোকন্ড্রিয়া থাকে না। এই অ্যান্সারটা খুবই ইন্টারেস্টিং। যারা 4 নাম্বার চ্যাপ্টার পড়ছো, 2 নাম্বার চ্যাপ্টার পড়ছো, ওরা বলতে পারা উচিত, বাট 99%ই তোমরা বলতে পারবা না। যে বলতে পারবা বা যারা বলতে পারবা, মোটামুটি তাদের মেডিকেলে চান্স পাওয়া নিশ্চিত, তুমি যদি ঠিকমতো পড়ালেখা করো। কারণ লোহিত রক্তকণিকাতে কেন মাইটোকন্ড্রিয়া থাকে না, এটা যদি তুমি বলতে পারো, তার মানে তুমি বায়োলজিকে অনেক ডিপ থেকে ভালো করে পড়ছো। যার বায়োলজি 9 থাকা অবস্থাতেই বেসিক এত ভালো, আমি এক্সপেক্ট করতে পারি সে 10-এ অনেক পড়াশোনা করবে, ইন্টারে অনেক পড়াশোনা করবে, এবং তার মেডিকেলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক হাই। মনে করো তুমি যদি এটা বলতে পারো যে কেন মাইটোকন্ড্রিয়া থাকে না লোহিত রক্তকণিকাতে, তাহলে তোমার মেডিকেলে চান্স পাওয়া 99.99% শিওর, আমি গ্যারান্টি দিচ্ছি। যাও চিন্তা করতে থাকো, আমি লোহিত রক্তকণিকা বাকি অংশ পরে আনি, এরপরে আমি কোশ্চেনে আবার যাব, হ্যাঁ, তখন তোমাদের থেকে অ্যান্সার নিব। আচ্ছা আসো। সো এরা দেখতে দ্বি অবতল বৃত্তের মতো, আমি তোমাদের বলছি। সো আমাদের দেহে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 500:1। আমাদের দেহে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 500:1। সো পুরুষের দেহে, মানে আমাদের দেহে, পুরুষদের দেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে, প্রতি ঘন মিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকা থাকে হচ্ছে 50 লাখ। আর স্ত্রীদের ক্ষেত্রে এটা হচ্ছে 45 লাখ। ঠিক আছে, এই নাম্বারটা নিয়ে একটু ঝামেলা আছে, এটা তোমরা ইন্টারভিউ উঠলে জানবা। এখন এইটুকু জানো যে প্রতি ঘন মিলিলিটার রক্তে পুরুষের দেহে 50 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে, আর নারীদের দেহে থাকে হচ্ছে 45 লক্ষ। ঠিক আছে, আচ্ছা আসো। এখন তোমাদের অনেকের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কেন সেম জায়গায় পুরুষে বেশি থাকতেছে, নারীতে কম থাকতেছে? অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি। সেটা হচ্ছে পুরুষের দেহে পেশির সংখ্যা বেশি। কিসের সংখ্যা? এই যে মাংস, পেশি। পুরুষের দেহে পেশির সংখ্যা বেশি। তো পেশির সংখ্যা বেশি হওয়ার কারণে
পুরুষের দেহে অক্সিজেনও বেশি লাগে। সো অক্সিজেন বেশি লাগার কারণে কি হয়েছে, তোমার লোহিত রক্তকণিকাও কি বেশি লাগতেছে। এখন নারীর দেহে কি পেশির সংখ্যা কম, এই কারণে ওর অক্সিজেনও কি কম লাগে। যেহেতু ওর অক্সিজেন কম লাগে, তাই হচ্ছে কি ওর দেহে হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যাও তুলনামূলক কম। হিসাব বুঝতে পারছি? আচ্ছা, এই দেখো পুরুষের দেহে পেশির সংখ্যা বেশি বললাম না, এই কারণে সাপোজ তুমি আর তোমার বোন দুইজনই মনে করো 6 তলায় তোমাদের ছাদ, দুইজনই নিচ তলা থেকে 6 তলায় উঠছো। মনে করো ডেইলি 10 বার উঠতেছো, দুইজনই ডেইলি 10 বার নামতেছো, ডেইলি 10 বার উঠতেছো, 10 বার নামতেছো। দেখবা তোমার ওজন যদি এই জন্য 2 কেজি কমে, ডেইলি এতবার উঠা নামার জন্য, সেম পরিমাণে যদি তোমার বোন উঠে, ওর ওজন দেখবে 1 কেজি কমবে, কারণ ওর তো পেশি কম, তাই ওর কাজ কম হয়। সেম কাজ করার জন্য পুরুষের বেশি শক্তি ক্ষয় হয়, বুঝতে পারছো? নারীদের কম শক্তি ক্ষয় হয়, এই কারণে দেখবা নারীরা মানে দ্রুত মোটা হয়ে যায়, নারীদের ওজন খুব দ্রুত বেড়ে যায়, কারণ সেম কাজ পুরুষও করতেছে, নারীও করতেছে, নারীর শক্তি কম খরচ হচ্ছে, এর ফলে ওর দেহে হচ্ছে মেদ বেশি জমে যায়। এটা পড়ার সাথে কানেক্টেড, এটা অন্য জিনিস। আচ্ছা আসো, তারপরে কি, সো এই যে 50 লক্ষ থাকে, আর নারীদের রক্তে কম থাকে, বললাম তো 45 লাখ। আর শিশুদের দেহে অনেক বেশি থাকে, শিশুদের দেহে প্রতি ঘনমিলিলিটার রক্তে 60 থেকে 70 লক্ষ থাকে, বুঝছো? এটা তোমাদের বইয়ে নেই, বাট আমি তোমাদের জানাই দিলাম, তোমরা তো ভালো স্টুডেন্ট, সো ভালো স্টুডেন্টদেরকে অনেক এক্সট্রা পড়াশোনা করানো লাগে। প্রতি মিনিটে যত লোহিত রক্তকণিকা তৈরি হয় আবার সমপরিমাণে তৈরি হয়, ওই যে বলছিলাম প্রতি সেকেন্ডে 26 লক্ষ। এখন কথা হচ্ছে কি জানো, এতক্ষণ তো ধরে বলতেছি লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, তো মুখস্থ করে ফেলছো যে লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, অক্সিজেন পরিবহন করে কে, লোহিত রক্তকণিকা। ওই যে হুজুররা পড়ে না, এই যে হাফেজরা যে হচ্ছে মুখস্থ করে না, এই যে এইভাবে এইভাবে এইভাবে, আমরা এইভাবে কি মুখস্থ করে ফেলছি যে লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেন পরিবহন করে। আসলে লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে না, আসলে অক্সিজেন পরিবহন করে হচ্ছে হিমোগ্লোবিন। আসলে অক্সিজেন পরিবহন করে হচ্ছে কে, হিমোগ্লোবিন। আসলে অক্সিজেন পরিবহন করে কে, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন কোথায় থাকে, লোহিত রক্তকণিকাতে। এই হিমোগ্লোবিন কোথায় থাকে, লোহিত রক্তকণিকাতে। বুঝতে পারছো? এই হিমোগ্লোবিন কোথায় থাকে, লোহিত রক্তকণিকাতে। এই কারণেই হচ্ছে আমার হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। সো এই যে হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, এই কারণেই বলা হয় লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, কারণ হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকাতে থাকে। যে বুঝছো, এই লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কারণেই কিন্তু রক্তের রং লাল, তাই না? ফার্স্টেই বলছিলাম লোহিত রক্তকণিকার রং লাল কেন, এই হিমোগ্লোবিনের কারণে। হিসেব বুঝতে পারছি? আচ্ছা, আমাদের বই হিমোগ্লোবিন নিয়ে আসলে অত কিছু নাই, আমি আর কিছু পড়াচ্ছি না। আসো এবার একটা কোশ্চেন নেই, বলো। প্রতি ঘনমিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 5 লাখ, 25 লাখ, 50 লাখ, 75 লাখ, বলো। প্রতি ঘনমিলিলিটার রক্তে আচ্ছা, ওই যে ওই কোশ্চেনটা যারা চ্যাট জিপিটি মারতেছো, লাভ নাই, কোনো লাভ নাই, ঠিক আছে? কারণ চ্যাট জিপিটিও তোমার এক্সাক্ট অ্যান্সার দিতে পারবে না, ওই যে মাইটোকন্ড্রিয়া কেন থাকে না, আর যদি পারেও অ্যান্সার দেখে বোঝা যাবে। আচ্ছা, প্রতি ঘনমিলিলিটার রক্তে, এই কোশ্চেন যদি না পারো, মাত্র পড়াইছি, মরে যাওয়া উচিত কলা গাছের সাথে ফাঁসি দিয়ে আমার। সো পারো, প্লিজ, রিকোয়েস্ট, ঠিক আছে? প্রতি ঘনমিলিলিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে 50 লাখ। এবার আমাকে বলো, দেখি কেউ বলতে পারো নাকি, নাইলে নেক্সট দিন বলবো এটার অ্যান্সার। মাইটোকন্ড্রিয়া কেন থাকে না?
আচ্ছা, কয়েকজন অ্যান্সার দিচ্ছে। আরিয়ান, লাভ নাই, চ্যাট জিপিটি পেরে লাভ নাই। আচ্ছা, আবির একটা অ্যান্সার দিছে, তুমি যদি নিজের থেকে পড়ার কারণে দিতে পারো তাহলে তোমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি হইছে, একটু ইয়া আছে, বাট তোমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি হইছে, কিন্তু আমি বলবো না যে কি অ্যান্সার দিছো। আমি অ্যান্সার বলে দিব আজকে না, পরে, কালকে, তোমার চিন্তা করার সময় দিলাম। আচ্ছা, ইশতিয়াক একটা কথা বলছে, ইশতিয়াক একটা অ্যান্সার দিছে, তোমার অ্যান্সারটা কাছাকাছি, বাট আর একটু আগাইতে হবে। কার পরীক্ষার মধ্যে ক্লাস হবে তাসনিম? খন্দকার ইসমে তাওসাফ রিদম, তাসওয়াফ রিদম। ভাইয়া, নো চ্যাট জিপিটি, নিজের থেকে। অস্থি মজ্জায় কি ক্যালসিয়াম? অস্থি মজ্জায় অনেক বেশি ক্যালসিয়াম থাকে, নট অস্থি মজ্জায় ক্যালসিয়াম। চ্যাট জিপিটি বেড়ে লাভ নাই। আচ্ছা, 2 জন বা 3 জনের অ্যান্সার হয়েছে, ভেরি গুড, খুবই ভালো লাগলো দেখে যে তোমরা আসলে এভাবে চিন্তা করতে পারতেছো। যদি আমেনা বলছে, না আমেনা, তুমি কাছাকাছি গেছো, বাট হয় নাই। ইয়েস, সবচেয়ে পারফেক্ট অ্যান্সার দিচ্ছে হচ্ছে নরোত্তম। ভাইয়া কি ঠিকভাবে নাম নিচ্ছি নাকি? যদি নাম ভুল নিয়ে নেই সরি, বাট নরোত্তম সবচেয়ে সঠিক উত্তর দিছে। ও কি চ্যাট জিপিটি থেকে দেখে দিছে না নিজে পেরে দিছে আমি জানি না, যদি নিজে পেরে দেয় ভেরি গুড অ্যান্সার। ইয়েস, তোমারটা হয়েছে। তাসিন বলছে, হ্যাঁ তাসিন তোমারটাও হয়েছে, যদি নিজের থেকে দাও তাহলে ভেরি গুড, ভেরি 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 গুড। নাজিহা জাহিন ফাইজা, হ্যাঁ তোমার অ্যান্সারটা কাছাকাছি, বাট আর একটু ডিপে যেতে হবে, পারবা। আচ্ছা, তাসনিম একটা কথা বলছো, তাসনিম জাহান 3860, কাছাকাছি। ইশতিয়াক, না কাছাকাছি, কাছাকাছি হয় নাই, মানে কাছাকাছি গেছো। তাহলে বাইরের হাড্ডিটা কি? বাইরেরটাই হাড্ডি, ভিতরেরটা হাড্ডি না, সাজিদ। তাই, তায়েদ ভুইয়া, না এটা নিউক্লিয়াসের সাথে যায়, মাইটোকন্ড্রিয়ার সাথে কিছু যায় তোমার অ্যান্সারটা, বাট আসলে পারফেক্ট অ্যান্সার না। মাহিয়া মেহজাবিন, কাছাকাছি। রোজনিন, না, হ্যাঁ তোমার কথা ঠিক আছে যে এটা কোনো কোষ না, এটা একটা কণিকা, তাই, বাট নট এক্সাক্ট অ্যান্সার। বিস্তারিত ব্যাখ্যা, তানভীর আনজুম হিমেল, লাভ নাই, চ্যাট জিপিটি মেরে লাভ নাই। চ্যাট জিপিটির অ্যান্সার আমি নিব না, ফাজিল গুলা দেখ চ্যাট জিপিটি দিয়ে কত বড় বড় অ্যান্সার দিচ্ছে সে। মারিয়া সালে নেহা, হ্যাঁ কাছাকাছি, নট এক্সাক্ট অ্যান্সার। এক্সাক্ট অ্যান্সার 2 জন দিতে পারছে। আচ্ছা, যারা পারো নাই সমস্যা নাই, চিন্তা করতে থাকো, পেরে যাবা। লোহিত রক্তকণিকা নিয়ে আই গেস কারো কোনো কোশ্চেন নাই, আমরা এবার, আমি কমেন্ট অফ করে দিচ্ছি, এবার আমরা চলে যাবো হচ্ছে শ্বেত রক্তকণিকাতে। একটু 10 সেকেন্ড। এই আচ্ছা, আমাদের এখানে দিনাজপুরের মানুষজন নাই, বুঝলাম না, দিনাজপুর রাজশাহীর মানুষজন তোমরা এখন আম পাঠাচ্ছ না কেন? হ্যাঁ, তোমাদেরকে আলাদা করে বলে দিতে হবে, তোমরা আমাদেরকে আম খাওয়াবা না, বুঝলাম না, আমরা তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা আমাদের আম না খাইলে হইলো? আচ্ছা, এবার আসো, শ্বেত রক্তকণিকা। সো শ্বেত রক্তকণিকা হচ্ছে বেসিক্যালি আমাদের দেহের পুলিশ,
ঠিক আছে, বা একেবারে নর্মাল কথা বলতে গেলে শ্বেত রক্তকণিকা হচ্ছে আমাদের দেহের সব প্রতিরক্ষার কাজ করে। আমাদের দেশে যেমন প্রতিরক্ষার কাজ করে কারা, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, বিমান বাহিনী, নৌবাহিনী, ডিজিএফআই, এনএসআই, ডিবি, পিআইবি, পিবিআই, ঠিক আছে, এরা কি করে, দেশের সবকিছু নিরাপত্তা দিয়ে রাখে সবাইকে, তাই না? সো তেমনি আমাদের দেহে সব নিরাপত্তা দিয়ে রাখে কারা, শ্বেত রক্তকণিকা। আমাদের দেহে নিরাপত্তা, নিরাপত্তা মানে বেসিক্যালি কি, রোগ জীবাণু ভক্ষণ করে। আমাদের দেহে যত রোগ জীবাণু প্রবেশ করে এই সবগুলাকে মেরে ফেলে কে, শ্বেত রক্তকণিকা। আমাদের দেহে যত রোগ জীবাণু প্রবেশ করে সবাইকে মেরে ফেলে কে, শ্বেত রক্ত কণিকা। সো এরা হচ্ছে হিমোগ্লোবিন বিহীন, অর্থাৎ এদের মধ্যে কোনো হিমোগ্লোবিন থাকে না, তাই এদের কালার হচ্ছে সাদা। এদের মধ্যে আবার নিউক্লিয়াস থাকে, লোহিত রক্তকণিকাতে কিন্তু কি নিউক্লিয়াস ছিল না। এদেরকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট, কারণ এদের প্রধান কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ ও রোগ জীবাণু প্রতিরোধ। ঠিক আছে, এদের প্রধান কাজ হচ্ছে আমাদের দেহে যা জীবাণু প্রবেশ করে, এই যে আমি যখন তোমাদের কথা ক্লাস নিচ্ছি না, এখনো কিন্তু বাতাসের সাথে আমার দেহে জীবাণু প্রবেশ করতেছে। এই যে তোমরা কি করতেছো, কথা বলতেছো না, মানে বসে আছো না, তোমাদের দেহে কিন্তু এখন কি বাতাসের সাথে জীবাণু প্রবেশ করছে, কিন্তু ওই জীবাণু কি আমাদের ক্ষতি করতে পারে? 99% ক্ষেত্রেই কোনো ক্ষতি করতে পারে না। কারণ কি, সেটা বা ইংলিশে বলে হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা বা ইংলিশে বলে হোয়াইট ব্লাড সেল বা ডব্লিউবিসি। সো এরা হচ্ছে হিমোগ্লোবিন থাকে না, নিউক্লিয়াস থাকে এবং ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, অর্থাৎ এরা রোগ জীবাণুর এগেনস্টে কাজ করে। এরা কি করে, রোগ জীবাণুর এগেনস্টে কাজ করে। বুঝে বুঝতে পারছি? আচ্ছা, সো শ্বেত রক্তকণিকা আবার দুই ধরনের। শ্বেত রক্তকণিকা আবার দুই ধরনের, আমি একটু দেখাই ধরনগুলা। তো শ্বেত রক্তকণিকা হচ্ছে বেসিক্যালি এরকম গোল, হ্যাঁ। সো এক ধরনের শ্বেত রক্তকণিকা আছে যাদেরকে বলা হয় হচ্ছে অদানাদার, আর আরেকটা আছে যেটাকে বলা হয় হচ্ছে দানাদার। আচ্ছা, এখন দানাদারটা বুঝলি অদানাদারটা বুঝে যাবা। দানাদারের ভিতরে হচ্ছে এরকম ছোপ 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 দাগ থাকে। ঠিক আছে, সো আমরা দেখছি ওই যে একটা একটা ড্রিঙ্কস আছে না, জেলির মতো, ভিতরে হচ্ছে জেলি থাকে, কি জানি ড্রিঙ্কসটার নাম, ড্রিঙ্কও মনে হয়, ড্রিঙ্কও খাইছো মনে হয়, আমার খুব পছন্দ। ড্রিঙ্কও খাইলে দেখবা ড্রিঙ্কোর ভিতরে তো পানি, পানির মানে যে জুসটা, জুসের মধ্যে সাথে কিছু জেলি জেলিও থাকে। সো দানাদার শ্বেত রক্তকণিকা গুলা হচ্ছে এরকম, যে ওদের মধ্যে কিছু দানাদার অংশ পাওয়া যায়, দানা দানা অংশ পাওয়া যায়, ওগুলাকে দানা বলে। ঠিক আছে, এর মধ্যে কি পাওয়া যায়, কিছু দানা দানা অংশ, মটরশুটি দেখছো না, মটরশুটির মতো। সো অদানাদার গুলা ইংলিশে বলে অ্যাগ্রানুলোসাইট, আর দানাদার ইংলিশে বলা হচ্ছে গ্র্যানুলোসাইট। গ্র্যানিউল মানে হচ্ছে দানা, ওইখান থেকে আসছে গ্র্যানুলোসাইট, সাইট মানে কোষ, আর অ্যাগ্রানুলোসাইট এই মানে নাই, গ্র্যানিউল মানে দানা, আর সাইট মানে হচ্ছে কোষ, অ্যাগ্রানুলোসাইট। আচ্ছা, সো অদানাদার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, একটা হচ্ছে মনোসাইট, এই যে এখানে লেখা আছে মনোসাইট, আর একটা হচ্ছে লিম্ফোসাইট। আচ্ছা, সো মনোসাইট কি করে আর লিম্ফোসাইট কি করে? মনোসাইট হচ্ছে কি করে এটা আমরা একটু পরে বলবো, লিম্ফোসাইট এটা বলি। ওই যে আমি ফার্স্টে যখন রক্ত রস পড়াচ্ছিলাম তখন আমি বলছিলাম
যে লিম্ফোসাইট অ্যান্টিবডি পরিবহন হয়। সো অ্যান্টিবডি কি করে? বিভিন্ন রোগ জীবাণু ধ্বংস করে। এই অ্যান্টিবডি গুলাকে উৎপন্ন করে হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি। লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। আমাদের দেহের ভিতরে যে টিকা নিলে টিকার মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়, আবার আমাদের দেহে কি আমাদের নিজস্ব অ্যান্টিবডি আছে, এগুলা সব তৈরি করে কে? লিম্ফোসাইট। এই জন্য লিম্ফোসাইট খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এই জন্য লিম্ফোসাইটের একটা নাম আছে, আণুবীক্ষণিক সৈনিক বলে এদেরকে। লিম্ফোসাইটকে আণুবীক্ষণিক সৈনিক বলে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আছে হচ্ছে অদানাদার, আচ্ছা মনোসাইট। মনোসাইট একটু পরে বলতেছি। আচ্ছা, দানাদার হচ্ছে 3 ধরনের। নিউট্রোফিল, ইউসিনোফিল, আর হচ্ছে বেসোফিল। নিউট্রোফিল, ইউসিনোফিল আর হচ্ছে বেসোফিল। এখন আমি হচ্ছে এই যে মনোসাইট আর এই যে নিউট্রোফিল, এরা দুইজনে মিলে একটা কাজ করে। এরা দুইজনে মিলে কয়টা কাজ করে? একটা কাজ করে, যেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া ফ্যাগোসাইটোসিস কি? ফ্যাগোসাইটোসিস হচ্ছে আমাদের দেহে যখন কোনো জীবাণু প্রবেশ করে, আমাদের শ্বেত রক্তকণিকা যেমন নিউট্রোফিল, মনোসাইট, এরা করে কি? ওদেরকে খেয়ে ফেলে। কি করে? ওদেরকে ভক্ষণ করে। যে প্রক্রিয়াতে আমাদের দেহের ভিতরে কোনো জীবাণু প্রবেশ করলে মনোসাইট এবং নিউট্রোফিল জীবাণুকে ভক্ষণ করে ধ্বংস করে দেয়, তাকেই ফ্যাগোসাইটোসিস বলে। ফ্যাগোসাইটোসিস কি? যে প্রক্রিয়ায় মনোসাইট ও নিউট্রোফিল দেহে প্রবেশকৃত জীবাণুকে ভক্ষণ করে ধ্বংস করে দেয়, তাকে ফ্যাগোসাইটোসিস বলে। তাই কি বলে? ফ্যাগোসাইটোসিস বলে। তোমাদের বই লেখা আছে যে মনোসাইট ও নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে, কিন্তু ফ্যাগোসাইটোসিস কি এটা লেখা নেই। বলে দিলাম আমি। হয় কি, ধরো এই হচ্ছে জীবাণু, ও করে কি? এইভাবে এসে ওকে ভক্ষণ করে ফেলে, খেয়ে ফেলে। খেয়ে ফেলে কি হয় জানো? খেয়ে ফেলে দেহের ভিতরে ঢুকায়, মানে কোষের ভিতরে ঢুকায়। এই যে একটা গান আছে না, এই যে কি জানি, ওই যে একটা, দাঁড়া আমার গানটা মনে পড়ছে না, হিন্দি গান, ভুলে গেছি, বাদ দাও। সো ওরা কয় কি? দেহের ভিতরে ঢুকায়, ঢুকায় হচ্ছে তারপরে কি করে? লাইসোজোমের কথা মনে আছে তোমাদের? সেকেন্ড চ্যাপ্টার পড়ছিলা যে লাইসোজোম কি বিষাক্ত এরপরে করে কি দেহের ভিতরে ঢুকায় লাইসোজোমটারে ওর উপরে ছেড়ে দেয়। লাইসোজোম তো এমনি অনেক শক্তিশালী, সো লাইসোজোমের যে এনজাইম গুলা থাকে ওইগুলা করে কি ওই জীবাণুটারে ধ্বংস করে ফেলে।
এই যে একটা গান আছে না, বাপ কো ভাই কো বুলায়া ফির সবনে মারা বাস ইতনা মারা, এরকম কিছু একটা গান আছে হিন্দি, ঠিক আছে, প্যারোডি গান। তো এই গানে হচ্ছে ওই রকম, ফার্স্টে হচ্ছে ভিতরে নেয়, ভিতরে নিয়ে হচ্ছে ওর উপরে হচ্ছে লাইসোজোম ছেড়ে দেয়। সো লাইসোজোম তো এমনি ভিতরে অনেক উল্টাপাল্টা ইয়ে থাকে, এই যে কি জানি বলে এনজাইম থাকে, ওই এনজাইম গুলা করে কি জীবাণুটা মেরে ফেলে। সো এই প্রক্রিয়াটার নামই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তোমরা ইন্টারে উঠলে হচ্ছে আরো বাসলি পড়বা ফ্যাগোসাইটোসিস কিভাবে হয়। সো ফ্যাগোসাইটোসিস করে দুইটা, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে নিউট্রোফিল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ইউসিনোফিল, বেসোফিল। এরা কি করে? এরা দুইজনে মিলে হিস্টামিন তৈরি করে। এরা দুইজনে মিলে কি করে? হিস্টামিন তৈরি করে। বুঝছো? হিস্টামিন তৈরি করে। এই হিস্টামিন কি করে? ওই যে আমাদেরকে যখন অ্যালার্জির সংক্রমণ হয়, ঠিক আছে, তখন হচ্ছে এই হিস্টামিন হচ্ছে অ্যালার্জির এগেইনস্টে কাজ করে। বুঝতে পারছো? এই হিস্টামিন হচ্ছে অ্যালার্জির এগেইনস্টে কাজ করে। তারপরে বেসোফিল আবার নিজেও আলাদা একটা কাজ করে, ও হচ্ছে হেপারিন তৈরি করে। হেপারিন তৈরি করে। হেপারিন কি কাজ করে? এই যে আমরা একটু পরে পড়বো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, যে আমাদের দেহের ভিতরে কিভাবে রক্ত জমাট বাঁধে। সো আমরা এই যে আমাদের দেহে এখন কি রক্ত চলাচল করতেছে, এই রক্ত যাতে জমাট না বেঁধে যায়, রক্ত জমাট বাঁধলে কি হবে? আমরা মারা যাব। কিন্তু আমাদের দেহের ভিতরে রক্ত যাতে না জমাট বেঁধে যায়, এই জন্য হচ্ছে বেসোফিল হেপারিন উৎপন্ন করে। বেসোফিল কি উৎপন্ন করে? হেপারিন উৎপন্ন করে। ঠিক আছে, এটা একটু পরে পড়লেই বুঝতে পারবা, একটু পরেই 5-10 মিনিট পরেই বুঝতে পারবা। সো এই হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার কাজ। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুবই 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 ইম্পর্টেন্ট। এবং আজকে আমি যা পড়াইছি জানো, তুমি যখন 4 বছর পরে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, তুমি এই আজকে আমি যা পড়াইছি আমি থেকে কমন পাবা, গ্যারান্টেড। ইন্টারে উঠলেও এই চ্যাপ্টারটা আছে এবং এই সেম জিনিসই আছে, পড়া একটু বেশি, সো তখনও সেম জিনিস পাবা। বুঝতে পারছো? সো আজকের পড়াটা ভালো করে মনে রাখবা, তারপরে ক্লাস আবার দেখবা, বইয়ের সাথে মিলাবা, অবশ্যই মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা। তারপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষেত্র। আচ্ছা, এটা তো আমি পড়াইলাম। এই যে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, মনোসাইট ফ্যাগোসাইটোসিস করে, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে, ইউসিনোফিল হিস্টামিন তৈরি করে, বেসোফিলও হিস্টামিন তৈরি করে, আবার ও কি হেপারিনও তৈরি করে। এগুলো সবগুলোই আমি পড়াইছি তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, ফ্যাগোসাইটোসিস এর কথা আমি বললাম। আচ্ছা, এবার তোমরা তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসছে যে শ্বেত রক্তকণিকাকে কেন দেহের প্রহরী বলা হয়? কারণ শ্বেত রক্তকণিকা কি করে? সব রোগ জীবাণুকে ধ্বংস করতেছে, তাই শ্বেত রক্তকণিকাকে কি দেহের প্রহরী বলা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা আমরা একটু পরে নিচ্ছি। আমরা অনুচক্রিকায় চলে যাই। আচ্ছা, সো আমাদের আজকে মোটামুটি লাস্টের টপিক অনুচক্রিকা। হ্যাঁ, সো অনুচক্রিকা কি জিনিস? অনুচক্রিকা হচ্ছে দেহের সবচেয়ে ছোট রক্তকণিকা। অনুচক্রিকা কি? দেহের সবচেয়ে ছোট রক্তকণিকা। এদের অপর নাম হচ্ছে প্ল্যাটলেট, প্ল্যাটিলেট। গোলাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, রডের মতো হইতে পারে। এদের ভিতরে সবই থাকে, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু। এদের কোনো নিউক্লিয়াস থাকে না। এদের গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। আর প্রতি ঘনমিল লিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে 2.5 লাখ। প্রতি ঘনমিল লিটার রক্তে এদের সংখ্যা হচ্ছে কত? 2.5 লাখ। আর এদের গড় আয়ু কতদিন? 5 থেকে 10 দিন। এরা কয়দিন বাঁচে? 5 থেকে 10 দিন বাঁচে। এদের গড় আয়ু হচ্ছে কত? 2.5 লাখ। আচ্ছা, সো অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। তোমরা ভাবতে পারো ব্রো ভাই এইটা আর এমন কি কাজ রক্ত জমাট বাঁধানো? মনে করো তোমার হাতে কেটে গেছে, ঠিক আছে, মনে করো তুমি তোমার সকিনার নাম লিখছো এখানে, ঠিক আছে, কি জানি আছে না কম্পাস দিয়ে যে সকিনা, তো তখন কি রক্ত বের হচ্ছে তোমার হাত থেকে। হুম, তো এই রক্ত যখন বের হবে, যদি রক্ত পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে, তোমার দেহের ভিতরে তার আর আনলিমিটেড রক্ত নাই, 5 থেকে 6 লিটার রক্ত আছে। তো এই রক্ত যদি সব পড়ে যায় তাহলে কি হবে? তুমি কাল্লা ফতে,
তাই তো, তুমি পটল তুলবা। তো তুমি যাতে পটল না তুলতে পারো, তাই কি হয়, আমাদের দেহের ভিতরে একটা মেকানিজম আছে যে অটোমেটিক রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কি আছে? অটোমেটিক রক্ত পড়া বন্ধ হয়ে যায়। যে প্রক্রিয়াতে অটোমেটিক বলে আসলে কিছুই নেই, কেউ না কেউ এর পিছনে কাজ করতেছে। এই যে তুমি ফেসবুকে মেসেজ পাঠাচ্ছ, হাই পাখি কি করো, সো তুমি তো মেসেজ পাঠাই শেষ, বাট এই মেসেজকে এমনি এমনি তোমার পাখির কাছে চলে যাচ্ছে না, সার্ভারের ব্যাপার আছে, অনেক কাজ করা হয়েছে পিছনে, অনেক ব্যাপার স্যাপার আছে। সবকিছু ঠিকঠাক থাকলে তোমার পাখির কাছে মেসেজ যাবে না, তোমার পাখির কাছে মেসেজ যাবে না, স্বাভাবিক না? সো তেমনি অটোমেটিক বলে আসলে কিছু নাই, পিছনে কোনো না কোনো কাজ করা হচ্ছে। তো আমাদের এইখানেও হচ্ছে রক্ত যে জমাট বাঁধে, এটা অটোমেটিক বাঁধে না, এর পিছনে অনেক কাজ করা হয়। সো এই কাজটাই আমি এখন পড়বো। সো এইটা পড়ার আগে তোমরা একটু মনে করো তো, ওই যে রক্ত রস পড়ছিলাম, যখন রক্ত রসের মধ্যে আমি 4 ধরনের রক্তের প্রোটিনের কথা বলছিলাম, ওই প্রোটিন গুলো আমার এখানে কাজে লাগবে। মনে আছে? মনে আছে কি দিয়ে মনে রাখতে বলছিলাম, যেটা তোমরা এসএসসি তে পাইতে চাও? জিপিএ 5, জিপিএ 5 রক্ত রসে যে প্রোটিন গুলা ছিল, নাম মনে আছে? মনে নেই হয়তো বা। জি দিয়ে কি? গ্লোবিউলিন। পি দিয়ে কি? প্রথমবিন। এ দিয়ে কি? অ্যালবুমিন। 5 দিয়ে কি? ফাইব্রিনোজেন। এখন মনে পড়ছে? মনে পড়ছে, মনে না থাকলেও এখন সমস্যা নেই। আচ্ছা, সো আমাদের দেহে যখন কোথাও কেটে যায়, কি হয়? কেটে যায়, অর্থাৎ রক্ত পড়া শুরু হয়, রক্ত পড়া শুরু। যখন আমাদের দেহে কোথাও কেটে গিয়ে রক্ত পড়া শুরু হয়, রক্তের সাথে লোহিত রক্তকণিকা বের হয়, শ্বেত রক্তকণিকা বের হয়, অনুচক্রিকাও বের হয়। তো যখন রক্তের সাথে অনুচক্রিকা দেহ থেকে বের হয়, তখনই কি বায়ুর সংস্পর্শে চলে আসে, অর্থাৎ কি বাতাস লাগে ওইখানে। সাপোজ আমার এখানে কেটে গেছে, এখন কি এদিক দিয়ে কি রক্ত পড়তেছে, সো ওই রক্তটা পড়ে এসে কোথায়? বাতাসের সাথে এসে লেগে যাবে না? সো রক্ত পড়া শুরু হইলে বাতাসের কারণে অনুচক্রিকা ভেঙে যায়। কে ভাঙে? অনুচক্রিকা। কার কারণে ভাঙে? বাতাসের কারণে, বায়ুর প্রভাবে। বায়ুর প্রভাবে কি হয়? অনুচক্রিকা ভেঙে যায়। বায়ুর প্রভাবে কি হয়? অনুচক্রিকা গুলা ভেঙে যায়, কারণ অনুচক্রিকা বাইরে আসছে। যখন আমাদের দেহের ভিতরে ছিল তখন তো কোনো বায়ু ছিল না, সো ওদের ভাঙানো কোনো প্রশ্ন আসে নাই। কিন্তু এখন যেহেতু দেহ থেকে বের হইছে, সো ওরা কি বায়ুর সংস্পর্শে আসছে এবং ভেঙে গেছে। ভেঙে গিয়ে ওরা একটা প্রোটিন তৈরি করে, যার নাম হচ্ছে থ্রোম্বোপ্লাস্টিন। অনুচক্রিকা ভেঙে গিয়ে কি তৈরি করে? একটা প্রোটিন তৈরি করে। অনুচক্রিকা ভেঙে গিয়ে কি তৈরি করে? একটা প্রোটিন তৈরি করে, যে প্রোটিনটার নাম হচ্ছে যে প্রোটিনটার নাম হচ্ছে কি? থ্রোম্বোপ্লাস্টিন। এইবার এই থ্রোম্বোপ্লাস্টিন করে কি? ওই যে আমার রক্তের মধ্যে মনে আছে নাকি, বলছি একটু আগে, রক্ত রসে প্রথমবিন নামে একটা জিনিস ছিল। ওই যে বললাম না, জিপিএ 5, পি দিয়ে প্রথমবিন। এই থ্রোম্বোপ্লাস্টিন করে কি? প্রথমবিনকে থ্রোম্বিন নামক একটা এনজাইমে পরিণত করে। থ্রোম্বোপ্লাস্টিন করে কি? প্রথমবিনকে থ্রোম্বিন নামক একটা এনজাইমে পরিণত করে। থ্রোম্বোপ্লাস্টিন করে কি? প্রথমবিনকে থ্রোম্বিন নামক একটা এনজাইমে পরিণত করে। প্রথমবিন অলরেডি রক্ত রসে, ওই যে রক্তের প্রোটিনের কথা বলছিলাম, এটা এক ধরনের প্রোটিন। এদেরকে কি করছে? এই থ্রোম্বোপ্লাস্টিনটা থ্রোম্বিনে পরিণত করছে। এইবার এই থ্রোম্বিনটা করবে কি? ওই যে আরেকটা রক্তরস ছিল, রক্তরসে আরেকটা প্রোটিন ছিল, মনে আছে নাকি? ফাইব্রিনোজেন। এই থ্রোম্বিন করে কি? ফাইব্রিনোজেনকে ফাইব্রিন নামক তন্তুতে পরিণত করে। ঠিক আছে?
ফাইব্রিন হচ্ছে, তোমরা শলা দেখছো না, শলা, ওই যে বাসায় যে হচ্ছে ঝাড়ু দেয়, ঠিক আছে, ওইগুলাই কি বলে, শলাই বলে। হ্যাঁ, আমাদের ওইদিকে তো শলাই বলে। ওই শলার মতো তন্তুতে পরিণত করে। এই যে শলা হচ্ছে এরকম দেখতে, লম্বা লম্বা কাঠির মতো। হ্যাঁ, এগুলো হচ্ছে লম্বা লম্বা কাঠির মতো। সো এইরকম অনেকগুলা ফাইব্রিন তন্তু তৈরি হয় এবং সৃষ্টি করে ফাইব্রিন জালকের। এই যে, এবং এইভাবে হচ্ছে জালের মতো সৃষ্টি হয় এবং আমাদের রক্ত পড়া হচ্ছে বন্ধ হয়ে যায়। এবং কি হয়, আমাদের রক্ত পড়া হচ্ছে বন্ধ হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে দেখো, কেটে গেছে, কেটে গেলে রক্ত পড়া শুরু হয়েছে। এখন রক্তের মধ্যে যে অনুচক্রিকা ছিল, ওই অনুচক্রিকা কি হয়েছে, বাতাসের কারণে ভেঙে গেছে। ভেঙে সে কি তৈরি করছে, থ্রম্বোপ্লাস্টিন তৈরি করছে। এই থ্রম্বোপ্লাস্টিন অলরেডি রক্তে থাকা প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করছে। থ্রম্বোপ্লাস্টিন অলরেডি রক্তে থাকা প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করছে। এই থ্রম্বিন আবার অলরেডি রক্তে থাকা ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে। থ্রম্বিন আবার অলরেডি রক্তে থাকা ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে। এবং ফাইব্রিনটা হচ্ছে এরকম, এই যে সুতার মতো অনেকগুলা ফাইব্রিন তন্তু একটা তৈরি হয়ে ফাইব্রিন জালকের সৃষ্টি করে এবং আমাদের রক্ত পড়া বন্ধ হয়ে যায়। সো এটা হচ্ছে সিকিউ 7 স্টার। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? আরেকবার বলি, যখন আমাদের দেহের ভিতরে রক্ত থাকে তখন কি ওটা বায়ুর সংস্পর্শে আসে? আসে না। তাহলে কি থ্রম্বোপ্লাস্টিন তৈরি হবে? হবে না। এই কারণে কি আমাদের দেহের ভিতরে রক্ত জমাট বাঁধতে পারে না। এখন দেহ যখন কেটে যায় তখন কি হয়, রক্ত পড়া শুরু হয়। রক্তের সাথে কি অনুচক্রিকা বের হয়। অনুচক্রিকা বের হইলে এটা কি বাতাসের সংস্পর্শে আসে। সংস্পর্শে আসলে কিসে পরিণত হয়? থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়। কিসে পরিণত হয়? থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হয়। এই থ্রম্বোপ্লাস্টিন অলরেডি রক্তে থাকা, অলরেডি রক্ত আগে থেকেই ছিল কে? প্রথম বিন। এই প্রথম বিনকে থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে থ্রম্বিনে পরিণত করে। কিসে পরিণত করে? থ্রম্বিনে পরিণত করে। এইবার এই থ্রম্বিন হচ্ছে অলরেডি রক্তে থাকা ফাইব্রিনোজেনকে ফাইব্রিন তন্তুতে পরিণত করে। অলরেডি রক্তে থাকা ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে এবং অনেকগুলা ফাইব্রিন তন্তু একত্রিত হয়ে এরকম এই যে জালের মতো ফাইব্রিন জালকের সৃষ্টি করে এবং রক্ত জমা বেঁধে যায়, অর্থাৎ রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কতক্ষণ সময় লাগে? 4 থেকে 5 মিনিট। কতক্ষণ সময় লাগে? 4 থেকে 5 মিনিট। তুমি যদি বিশ্বাস না হয় তুমি কেটে দেখতে পারো, এরপরে হাতের দিকে তাকাবা, দেখবো হচ্ছে জালের মতো একটা অংশ দেখা যেতেছে। তুমি তোমার হাতের মধ্যে বেশ জোরে দিয়ে ফেলছি। নিজেরটা না দিতে চাইলে ভাই বোন যে আছে তারে দাও, একটা গুতা দিয়ে দাও। রক্ত পড়া শুরু হইলে এরপর এই যে সাইন্টিফিক এক্সপেরিমেন্ট, কর্তৃপক্ষ দায়ী নয়। তোমার আমি বলছি হাতে দিতে, তুমি কেলে দেখি গলায় মেয়েরা দেখি অমনে না, হাতে না থাক লাগবি না ভাই, তোরা পরে কার কি কাইটা ফেলাবি, পরে আমার দোষ হবে। নিজেরটা কাট, ঠিক আছে, যদি এক্সপেরিমেন্ট করে দেখতে চাও। তাহলে আই গেস বুঝতে পারার কথা রক্ত জমাট। বলো আর কোনো কোশ্চেন থাকলে। বুঝতে পারছি। যে প্রশ্ন করতে চাইছি সব ভুলে গেছি। এগুলা কি শিওর পরীক্ষা আসবে? অবশ্যই, খুবই ইম্পর্টেন্ট এটা। ভাই রাহাত, তুই আগের যুগের ছাত্রীদের মতো শুরু করছিস কেন? তুই কি টিকটক করস? আচ্ছা, তো এরপরে দেখো এই যে সুন্দরভাবে, ঠিক আছে, ঝাঁকানাকা ঝাঁকানাকা করে লেখা। তো
এটা তো থাকবেই তোমাদের ইয়েতে। সো এরপরে আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে রক্তের কাজ। রক্ত হচ্ছে অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, খাদ্য পরিবহন করে, ওই যে বললাম গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, তাপের সমতা অর্থাৎ আমাদের দেহে তাপের সমতা রক্ষা করে, বজ্র পদার্থ নিষ্কাশন করে, বজ্র পদার্থ যা ছিল সব নিষ্কাশন করে রক্ত, হরমোন পরিবহন করে বলছি, রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ করে কি? শ্বেত রক্তকণিকা। আর ওই শ্বেত রক্তকণিকা যায় কিসের মাধ্যমে? এই যে রক্তের মাধ্যমে। সো রক্ত রোগ প্রতিরোধ করে, আর রক্ত জমাট বাঁধে, এটা তো আমি মাত্রই বললাম। ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি আমাদের সবাই এসএসসি তে নাম্বার দিত না। আচ্ছা, একটা কোশ্চেন ছিল, একটা পোল দাও তো, একটা পোল দেন তো। পোল চলে না? দেন একটা, দেখি ওদের একটু মন চাইছে, ওরা একটু পোল অ্যান্সার দিবে। এই দাঁড়াও, 20 মিনিট ওয়েট করো, পোল দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই পোল দেওয়া হয়েছে, দাও অ্যান্সার দাও। পোল দেওয়া হয়েছে, পোলে অ্যান্সার দাও, বলো। আচ্ছা, শ্বেত রক্তকণিকা কোন প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ফ্যাগোসাইটোসিস, পেরিস্টালসিস। বলো। 10 সেকেন্ড সময় দেওয়া হইলো তোমাদেরকে। দিছো? অ্যান্সার দাও, অ্যান্সার দাও, তাড়াতাড়ি অ্যান্সার দাও। আচ্ছা, শেষ করে দাও। 43% কারেক্ট অ্যান্সার দিছে। অ্যান্সার হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সবার আগে দিছে হচ্ছে আজান আরাফ আমিন, সেকেন্ডে আবিরুর রহমান, 3 রূপম দেব, 4 রিয়াসাত হাসান, 5 নরোত্তম, 6 সিফাত, 7 জিয়াদ, 8 হচ্ছে ইশতিয়াক শিকদার, 9 হচ্ছে শরীফ মিশর, 10 হচ্ছে তায়েব ভুইয়া। কথা হচ্ছে মেয়ে কোথায়? হোয়ার ইজ গার্লস? এই আইডিতে কেন কোনো মেয়ে নাই? মানে আইডিতে না, সরি, মানে কেউ, কোন প্রথম 10 জনের মধ্যে কোনো মেয়ে নাই, এটা কোনো কথা? মেয়েরা জীবন যুদ্ধে পিছিয়ে গেলে হবে? আমার কি লেখে বললাম এগুলা। আচ্ছা, তাহলে আজকের পড়া বুঝতে পারছো? না বলো, আজকের পড়া বুঝতে পারছো? আচ্ছা, এগুলো হচ্ছে কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আজকে যা পড়ানো হয়েছে এর মধ্যে থেকে। একটা টপিক বাদ আছে, ব্লাড গ্রুপ, ওইটা আমরা পড়াই দিব, সমস্যা নেই। সো একটু স্ক্রিনশট নিয়ে রাখো। অ্যান্সার ছিল ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, আজকের পড়া বুঝতে পারছো আই গেস। শরীরে বিষ প্রবেশে রক্ত জমাট বাঁধে কেন? ওই যে এটা বলবো নি, নেক্সট ক্লাসে মনে করাই দিও আমাকে। হ্যাঁ, মেয়ে। আচ্ছা, ঠিক আছে, তাহলে পারছো। আচ্ছা, একটা বাড়ির কাজ আছে, একটু স্ক্রিনশট নাও। এটা বাড়ির কাজ, স্ক্রিনশট নাও। তোমরা হাত কেটে ইয়েতে দিও, কি জানি বলে, শিখতে দিও। তোমরা কেউ একজন হাত কেটে শিখর নাম লিখো হাতের মধ্যে, তাহলে তাকে আমরা হচ্ছে ফুলেল সংবর্ধনা জানাবো। আচ্ছা, আচ্ছা, আজকে এইটুকুই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।